ট্রফি উচ্ছ্বাসে বাংলাদেশের ছবি, প্রত্যেকটা সিরিজ শেষে আপনি এ ধরনের ছবি দেখতে চাইবেন। তবে এবার মঞ্চটা আরেকটু বড়, সামনে যে বিশ্বমঞ্চ, বিশ্বকাপ। এই সিরিজটা ছিল বাংলাদেশের জন্য যতগুলো জায়গা আছে সবগুলো জায়গা টিউন করে নেওয়ার একটা সিরিজ, ঝালাই করে নেওয়ার সিরিজ। যে জায়গাগুলোতে আপনার প্রবলেম আছে সেগুলো আপনি সলভ করবেন, যে জায়গাটা আরও বেশি ধারালো করা দরকার সেটাকে আপনি আরও ধার দিবেন, এবং এই সিরিজটা দিয়ে আপনার সব ধরনের ফাইন টিউনিং কমপ্লিট করবেন। কতটুকু বাংলাদেশ করতে পারলো? ব্যাটিং ডিপার্টমেন্টে টপ অর্ডার উইকনেস রয়ে গেছে, স্লগ ওভারে হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করার যে ক্যাপাবিলিটি সেখানেও কিন্তু দুর্বলতা রয়ে গেছে। টপ অর্ডার প্রসঙ্গে আসি, লাস্ট ম্যাচ নিয়েও যদি এমিল আমরা কথা বলি, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ওভারে যদি 2টা ওভার মেডেন দিতে হয়, দিস ইজ নট এ গুড সাইন। আবার শেষের দিকে স্লগ ওভারে আপনি কি আশা করবেন? মডার্ন ডে ক্রিকেটে এখন কি হচ্ছে, অ্যাভারেজে 2টা বা 3টা বল অন্তর অন্তর বাউন্ডারি হচ্ছে। সেখানে 16 থেকে 19 ওভারের মাঝখানে যদি 2 বাউন্ডারির মাঝখানে গ্যাপ হয় 19টা বল ভার্সেস জিম্বাবুয়ে, এই সাইনটা কোনোভাবেই কিন্তু কনভিন্সিং কোনো সাইন না। এবং টপ অর্ডারের 2জন ব্যাটারের কাছ থেকে আপনি কি আশা করবেন যে তারা স্ট্রাইক রেটটা আসলে মানে কত হওয়া উচিত এমিল, আপনি বলেন তো? 160, 150 অন্তত। মানে আর প্রতিপক্ষ যদি ঘরের মাঠে জিম্বাবুয়ে হয়, তখন আপনি যদি সেটাকে 200 নিয়ে যান, কেউ কিন্তু মাইন্ড করবে না, বা আপনার আসলে সেটা হয়তো বা উচিত। বর্তমান টি-20 চারপাশে আসলে যেভাবে চলছে, সেখানে 5 ম্যাচের সিরিজটা শেষ হয়ে গেছে, আপনি অবাক হবেন 150 স্ট্রাইক রেট কারো নাই। ছিল এই ম্যাচের আগ পর্যন্ত, মাহমুদুল্লাহ রিয়াদের 175 ছিল, তাওহিদ হৃদয়ের 150-র উপরে ছিল, 157, কিন্তু সেটা কমে এসেছে। মাহমুদুল্লাহ রিয়াদের চলে এসেছে 137, তাওহিদ হৃদয়ের চলে এসেছে 147, এবং জাকের আলী তার 140-এর আশপাশ। সো মানে 130-এর উপরে গেছে, সেটা তার 127 ছিল, 130-এর উপরে গেছে। সো এই জায়গাগুলো কিন্তু প্রবলেম বাংলাদেশের রয়েই গেল, প্রবলেম কিন্তু পুরোপুরি সারেনি। এমনকি আজকেও যদি আপনি দেখেন, একমাত্র প্রাপ্তি বোধ হয় ব্যাটিংয়ে 122 স্ট্রাইক রেটে রিয়াদের ওই 50টা, আর শেষে জাকের আলী অনেকে 200 পেরোন একটা স্ট্রাইক রেটের ইনিংস, শেষ দিকে ওই ইনিংসটাই একমাত্র বলার মতো। তবে আপনি তো অপ্রাপ্তি বা ব্যাটারদের ব্যর্থতার গল্প বললেনই, যদি প্রাপ্তি বলতে যাই তাহলে আমার মনে হচ্ছে যে তাসকিন আর সাইফুদ্দিন। যদিও সাইফুদ্দিনের ম্যাচটা আজকে খারাপ গিয়েছে, দুজন 4টা ম্যাচ খেলেছেন, খুব ভুল না করলে 8টা উইকেট পেয়েছেন, এরপরের নামটাই সাকিব। তার মানে ওই যে 2টো ম্যাচ খেলে 5 উইকেট পাওয়া সাকিব আজকে খুব কম রান দিয়েছেন, মাত্র 4 ওভারে 9 রান দিয়েছেন। তবে সবচেয়ে বড় পাওয়া বোধ হয় সাকিব তো এমন একজন পারফর্মার যে সবসময় পারফর্মটা করে থাকেন, কিন্তু যে তাসকিনের অনেক বেশি উইকেট, 8টা উইকেট, খুব বেশি যে তাও না, সাইফুদ্দিনের সমান 8টা উইকেট। তবে সবচেয়ে বড় পাওয়া বোধ হয় বাংলাদেশের বোলিং, সেটা একটা ভাবনার কারণ না, আমরা ধরে নিলাম, কিন্তু যে আপনি যেটা বললেন ব্যাটিংয়ে সবচেয়ে বড় ভাবনার কারণ মিডল অর্ডার। এমনকি টপ অর্ডারেও কিন্তু এক তানজিদ তামিম ছাড়া খুব বেশি বলার মতো কেউ রান পাননি। আপনি তো তা বলেই দিলেন যে হতাশার একটা গল্প ব্যাটিং লাইন আপে। আর জিম্বাবুয়ের বিপক্ষে যদি এই অবস্থা হয়, বাকি তাহলে শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকার সঙ্গে কী হবে? আপনি শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার গল্প শোনাচ্ছেন, অনেকেই সেই গল্পে নেপাল এবং নেদারল্যান্ডসের সঙ্গে কী হবে সেই চোখ রাঙানিটা অনেকে আমাদেরকে দিচ্ছেন। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে বললেন, বোলিং ডিপার্টমেন্টে কনভিন্সিং ব্যাপার, 5-এর নিচে যখন একজন পেসারের ইকোনমি থাকবে, আমি টকিং অ্যাবাউট তাসকিন, সম্ভবত আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। সাকিব আল হাসান আসলেন, তার ইকোনমি 6-এর নিচে, 5.5-এর আশপাশ। মুস্তাফিজ ইকোনমি 5.5-এর আশপাশ। সো মুস্তাফিজ, সাকিব, তাসকিন, 3টা ম্যান্ডেটরি বোলার, যিনি আপনার 11 অবশ্যই থাকবেন, 3জনের ইকোনমি সুপার ডুপার। সাইফুদ্দিন থাকবেন, সাইফুদ্দিন বিপিএল থেকে শুরু করে এই পর্যন্ত যেভাবে আসলে তিনি কামব্যাক করেছেন, বোলিং করেছেন, এইটা নিয়ে তার কোনো আসলে প্রবলেম নাই। শেখ মেহেদি জায়গায় জায়গায় খুব মানে কার্যকর থাকেন। রিশাদের বোলিংটা একটা কনসার্ন তার থাকতে পারে, যে আরও কীভাবে ইকোনমি বোলিংটা করা যায়। 6th বোলিং অপশন বাংলাদেশের কী হবে সেটা নিয়ে একটা কনসার্ন থাকতে পারে, যে রিয়াদ এবং সৌম্য সরকারকে যদি 5জন বোলারের মধ্যে কেউ একজন মার খায়, তাহলে 6th বোলিং অপশনে বাংলাদেশ কার কাছে যাবে, রিয়াদের কাছে নাকি সৌম্যর কাছে? এই একটা কনসার্ন আমার কাছে মনে হয় বোলিং ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশ নিয়ে যাবে টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড কাপ। আর ব্যাটিংয়ে যেটা আপনি বললেন, আমার কাছে সবচেয়ে বেশি যেটা অ্যালার্মিং লাগছে এমিল, টপ অর্ডার, দ্য ওয়ে ইউ আর স্টার্টিং। আপনি শুরুটাই তো আসলে প্রতিপক্ষকে আপনি আপনার মাথায় চড়তে দিবেন নাকি প্রতিপক্ষকে মাটিতে শুইয়ে দিবেন, সেটা ডিপেন্ড করবে প্রথম 6টা ওভার পাওয়ার প্লেতে, হাউ মাচ পাওয়ার ইউ আর জেনারেটিং অন ফার্স্ট 6 ওভার্স। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো এখন আমরা জিম্বাবুয়ের সঙ্গে যেভাবে আমরা কলাপসড হলাম, এটা কিন্তু কোনো ভালো সাইন দেখায় না। আপনি আপনার নিজের ঘরের মাটিতে খেলছেন, আপনি তো ফুল পাওয়ার নিয়ে খেলবেন, ফুল মানে ডমিনেশন দেখাবেন। আপনার বোলার হচ্ছে এনগারাভা, বোলার হচ্ছে মুজারাবানি, আপনার বোলার যারা আছে সেখানে প্রমিনেন্ট কোনো বোলার নাই, এখানে মার্কো ইয়ানসেন নাই, এখানে কাগিসুর রাবাদা নাই, এখানে হাসানাঙ্গা নাই, থিকসানা নাই। সো আপনাকে তো তাদেরকে ফেস করতে হবে। সো এদের বিপক্ষে যখন আপনি আপনার ব্যাটটাকে খোলা তরবারি বানাতে পারবেন, তখন সেখানে গিয়ে আপনি আরও কনফিডেন্স বুস্ট করে খেলতে পারবেন। সো বাংলাদেশ, আমার কাছে মনে হয় এমিল, বিশ্বকাপের আগে মানে টপ অর্ডার স্টার্টিংটা, কারণ লিটন দাসের স্ট্রাইক রেট 83, নাজমুল শান্তর স্ট্রাইক রেট 103,
তানজিদ তামিম 120-এর উপর স্ট্রাইক রেট গেছে, কিন্তু তিনি অনেক বেশি ডেঞ্জারাসলি মানে সার্ভাইভ করেন, এটা আরেকটা কনসার্নের দিক আছে। সৌম্য সরকার কনসিস্টেন্ট না। সো টপ অর্ডার এবং লোয়ার অর্ডারে ওই যে স্লগ ওভারে গিয়ে বাংলাদেশের রান বাড়ানোর একটা ক্যাপাবিলিটি, 5 ওভারে 70-80 করে ফেলা, এই দুই উইকনেস নিয়ে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে। এই যে মানে কয়েকদিন আগে তাওহিদ হৃদয়কে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল যে পাওয়ার প্লেতে আপনারা একটু রান কম করেছেন কিনা, তো হৃদয় উল্টা প্রশ্ন করেছিল যে আপনারা আসলে কত চান। আসলে হৃদয় বোধহয় এটা জেনে খুশি হবেন যে আপনারা যত বেশি রান করবেন তত আমরা খুশি হব, ফ্যানরা খুশি হবে। আর সবসময় আমরা যেমন বাংলাদেশ দল ভালো খেলুক তা চাই, ফ্যানরা বোধহয় সেটাই চায়। আর এমিল, এই প্রসঙ্গে একটা কথা যোগ করে দিই। শিওর। এই যে কত চান, আপনার আসলেই চাওয়ার কোনো শেষ নাই। একদম একদম। আপনি কেন জানেন? 70 করলেও আপনি মডার্ন ডে ক্রিকেটে বলবেন যে 10টা রান কেন বেশি হলো না। মডার্ন ডে ক্রিকেটে আপনি 70 করার পর যদি আরেকদিন 80 করে দেন, এটাই হচ্ছে ক্রিকেটের এখন স্ট্যান্ডার্ড। কারণ পাকিস্তান যখন 180 প্লাস করে আয়ারল্যান্ডের সঙ্গে সেটা ডিফেন্ড করতে পারে না, দেন আপনি নেপালের সঙ্গে 200 করে আপনি সেফ না। কারণ পাকিস্তান যদি মানে ওই অ্যারাউন্ড 180 পাকিস্তান বোলিং অ্যাটাকের এগেনস্টে যদি আয়ারল্যান্ড সেটা চেস করে ফেলে এবং জিম্বাবুয়েও যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে আসে, ইউ নেভার নো নেপাল আপনার এগেনস্টে কী করবে। নেদারল্যান্ডস তো চমৎকার ক্রিকেট খেলে, লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে তারা সাউথ আফ্রিকাকে হারিয়েছে, যে কারণে বাংলাদেশের একটা সুযোগ তৈরি হয়েছিল গত ওয়ার্ল্ড কাপের হিসাব সমীকরণ যেটা আছে, T20 ওয়ার্ল্ড কাপের কথা বলছি। তো সেখানে ইউ আর নট শিওর যে আপনি বাকি ওই দুইটা টিমের এগেনস্টে অবশ্যই জিতবেন। সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার এগেনস্টে যে কোনো একটা ম্যাচ আপনি জিতে যাবেন, আপনি 3টা ম্যাচ আপনি উইন হয়ে গেলেন। সো ওটা না, এই কারণেই আপনার তৃপ্ত হওয়ার সুযোগ নেই যে আমরা 6 ওভারে ভাই 6টা 48 করেছি, 8 করে, ভাই আমরা 6-2-60 করেছি, 10 করে আছে। নো, আপনার টার্গেট রাখতে 6 ওভারে 80-90। ইফ ইউ হ্যাভ দ্যাট এবিলিটি, আপনার যদি এবিলিটি না থাকে দ্যাট ইজ ডিফারেন্ট কেস, কিন্তু কোনো না কোনো দলে সেই এবিলিটি আছে, কোনো না কোনো দল সেটা ঠিকই করবে। এক সাউথ আফ্রিকা দেখেন না আপনি কী করে, ক্লাসেন বা ট্রিস্টন স্টাফস যদিও তারা ওপেনার না, হ্যাঁ তারা আসলে ওই জায়গাটাতে যে সার্ভিসটা দিবে, ইট উইল বি অ্যালাউইং ফর ইউ। দপ্তরতে দাঁড়িয়ে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে অনেক আলোচনা হলো, পাওয়ার গল্প, না পাওয়ার গল্প, আক্ষেপের গল্প, প্রাপ্তির গল্প, সবই হলো। তবে আপনার যদি কোনো দিক নিয়ে আলোচনা করা থাকে তাহলে অবশ্যই আপনি জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে। বাট আই হ্যাভ এ কোয়েশ্চেন টু ইউ। অবশ্যই। আর ইউ মিসিং সামওয়ান ইন দ্য লাইনআপ যে এই স্কোয়াডে নাই? শরীফুল মানে ইউজুয়ালি না, আমি শরীফুলের কথা বলছি না, মানে ইউজুয়ালি তাকে নিয়ে আলোচনাটা খুব কমই হয়েছে। তামিম ইকবাল খান না, তাহলে মেহেদী হাসান মিরাজ। ও ম্যান, তাকে মিস করার মতোই ক্রিকেটার। কিন্তু ইউ নো ওয়াই? বাংলাদেশ কোন জায়গাতে স্ট্রাগল করেছে এমিল? ওপেনিং এ। ঠিক আছে, আপনার বাংলাদেশ আপনি কি বলছেন তাকে ওপেনিং এ চেষ্টা করানো যেত? মানে এই জিম্বাবুয়ে সিরিজে এখন মানে আপনি যদি চিন্তা করেন যে মেহেদী মিরাজ যদি কোনোভাবে স্কোয়াডে থাকতেন বা তাকে যদি অন্তত ওই জায়গাটাতে বিবেচনা করা হতো, কারণ বিপিএল আমরা মেহেদী মিরাজের সাহসী পারফরমেন্স দেখেছি, অ্যাটলিস্ট এখানে যা ঘটছে, আপনি তো এমন না যে মেহেদী মিরাজকে ছাপিয়ে গেছে কেউ। মেহেদী মিরাজ তার চেয়ে খারাপ করতো। হ্যাঁ, আপনি যেমন আমি যে বললাম যে 6 বোলিং অপশন আপনি একটু স্ট্রাগল করবেন, তখন মেহেদী মিরাজ যদি থাকতো ওপেনিংয়ে, তো 6 বোলিং অপশন আপনার মিরাজ। কেন তিনি সনাত জয়সুরিয়ার মতো একটা রোলে আসতে পারবেন না? কেন তিনি সুনীল নারিনের মতো একটা রোলে তিনি আসতে পারবেন না? কেন তিনি স্টিভ স্মিথের মতো একটা রোল তিনি নিতে পারবেন না? হি হ্যাজ দ্যাট এবিলিটি, এবং আপনাকে বল হাতে ব্যাট হাতে দুই জায়গাতে তিনি সার্ভিস দিতে পারবেন। ওপেনিংয়ে আমাদের এমন কোনো কিছু হয়নি। 83 স্ট্রাইক রেট হচ্ছে আমার লিটন দাসের, 103 নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম 120 স্ট্রাইক রেটে খেলেছেন। সৌম্য সরকার একটাতে ভালো করলেন, আর একটাতে খবর নাই। তানজিদ তামিম 2টা 50 করেছেন, বাকিগুলোতেও টুকটাক পরিমাণ অত কনভিন্সিং কিছু করেননি। সো মেহেদী মিরাজ তো একটা সুযোগ পেতেই পারতেন। আমার কাছে মনে হয় যে থাকে না, আপনি অনেক তো এক্সপেরিমেন্ট করলেন, এই এক্সপেরিমেন্ট আপনি করে দেখতেই পারতেন। মাহফুজ আলম মিরাজের পক্ষে ছিলেন অন্তত এই সিরিজে। আপনারাও কি একই রকম? আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.